ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের ইকোনমিক্সের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরিজ অফ ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, যেটাকে বলা হবে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। এই ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম 5টা ক্লাসে আমি পড়াবো, ডিটেলসে পড়াবো। মোট 5টা পার্ট হবে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের হিস্ট্রি বা ভারতীয় ব্যাংক ব্যবস্থার ক্রমবিবর্তন। তার দ্য ভেরি ফার্স্ট আমাদের যেটা কোয়েশ্চেন আসবে স্যার, যদিও তোমরা হাসবে, যে হোয়াট ইজ আ ব্যাংক। দেখো, ব্যাংক শব্দটার যদি ব্যুৎপত্তিগত অর্থ তোমরা দেখো, সো ব্যাংক মিন ভান্ডার, যেখানে কিছু গচ্ছিত রাখা হয়। যেমন ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক মানে যেখানে রক্তকে গচ্ছিত করে রাখা হয়। কিন্তু ব্যাংক শব্দটা বললেই আমরা টাকা পয়সা সংক্রান্ত যে ব্যবস্থাপনা সেটাকে বুঝি। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিকে ইঙ্গিত করছি। সেই জায়গা থেকে ব্যাংকের একটা ডেফিনেশন দেওয়া যেতে পারে যে কোনো দেশের মুদ্রা ব্যবস্থার সাথে সম্পর্কিত যে ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, যে সংস্থা চাওয়া মাত্র ফেরত দেওয়ার অঙ্গীকার করে অর্থকে জমা রাখে এবং ঋণ দেয়, সেই ধরনের প্রতিষ্ঠানকেই বলা হয় ব্যাংক। এবং ব্যাংক হলো যে কোনো দেশের মুদ্রা ব্যবস্থা, কারেন্সি সিস্টেমের সঙ্গে একদম ডিরেক্টলি রিলেটেড একটা অর্গানাইজেশন বা একটা সিস্টেম বা একটা সংস্থা। এখন ভারতবর্ষের ইতিহাসে একদম শুরুর দিকে যদি তুমি তাকাও, সেইখানে ব্যাংক বলে কিন্তু কিছু ছিল না। আমার নিজের দাদু, জানো তো, স্বাধীন ভারতবর্ষে তিনি বাস করতেন, প্রচুর টাকার মালিক। মানে আমার মামার বাড়ির জায়গাটা আমার বাবার দিকেও ছিল, কিন্তু ওরা প্রচুর বড় লোক। তো দাদু, আমি যখন খুব ছোট তখনও পর্যন্ত তিনি ব্যাংককে বিশ্বাস করতেন না। বলতেন ব্যাংকে টাকা রাখবো, ফেরত দেবে কি দেবে না, বাড়িতে টাকা রাখো। এবং কি দরকার হলে মহাজনের কাছে যেত, ব্যাংক ট্যাঙ্ক কিছু করতো না। অর্থাৎ দিস ইজ আওয়ার প্রাইমারি থিং, যে আমাদের দেশে আসলে আদি যুগ থেকে সেই অর্থে ব্যাংকের কোনো কনসেপ্ট ছিল না। আমার দাদুর মতো মহাজনের কাছ থেকে টাকা ধার নেবো, মহাজনের কাছে সুদে খাটাবো, এই ব্যাপার। মাটির তলায় পুঁতে রাখবো, বালিশের তলায় রাখবো, খাটের তলায় রাখবো, এরকম ব্যাপার। সো মডার্ন ব্যাংকিং কিন্তু আমাদের ইন্ডিয়ান কনসেপ্ট নয়। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট থিং আই ওয়ান্ট টু টেল ইউ। কোথা থেকে এলো? মূলত ইংরেজরা ইউরোপ থেকে এই কনসেপ্ট আমাদের দেশে নিয়ে এসেছিল। তো ইংরেজরা কখন এসেছিল তার ইতিহাস একটু জানা দরকার। 599 খ্রিস্টাব্দ নাগাদ, যদিও কোনো কোনো বই এটা 1600 বলে, 599 খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মড হয়ে যায়, গঠিত হয়ে যায়। তার পরের বছর 1600 খ্রিস্টাব্দে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের যিনি মহারানী, তখন মহারানী ভিক্টোরিয়া, তার কাছ থেকে ভারতবর্ষে বা ইস্ট ইন্ডিয়ায় একচেটিয়া ব্যবসা করবে। অন্য কোনো ইংল্যান্ডের কোম্পানি ইস্ট ইন্ডিয়াতে যাতে ব্যবসা করতে না পারে, সেই মর্মে মহারানীর সঙ্গে একটা বিশেষ ট্যাক্সের পরিবর্তে চুক্তিবদ্ধ হয়। অর্থাৎ একটা বিশেষ ট্যাক্স দিয়ে মহারানীর কাছে ইস্ট ইন্ডিয়াতে, পূর্ব ভারতে মনোপলি, একচেটিয়া ব্যবসা করার অধিকার লাভ করে, অন্য কোনো ইউরোপীয় বা অন্য কোনো ইংল্যান্ডের বাণিজ্য সংস্থা যাতে সেখানে ব্যবসা করতে না পারে। অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে তারা কি করেছিল, তারা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়াতে মনোপলি কায়েম করে ফেলেছিল। মহারানী তাতে সিল মোহর দিয়েছিল। সেই সময় মহারানীর সঙ্গে তুমি জানো আকবর দ্য গ্রেট, তারও কিন্তু খুব ভালো সম্পর্ক। অর্থাৎ সেই সম্পর্কের সঙ্গে সুযোগ সুবিধা নিয়ে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিন থেকেই মনোপলি কায়েম করে ভারতবর্ষে এসেছিল। তো প্রাথমিকভাবে তোমরা জানো সুরাট থেকে তারা কাজ শুরু করেছিল, সুরাট গুজরাটের। পরবর্তীকালে একটু এপাশে এলো মাদ্রাজে, চেন্নাই, তারপরে সেখান থেকে এলো কলকাতায়। এবং কলকাতাতে আসার পর থেকেই তারা কিন্তু ভারতব্যাপী ছড়াতে শুরু করলো। এবং যে সময়ের কথা আমি বলছি, সেই সময় কিন্তু মোগলরা ক্রমশ ডাউনফল করছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ একটা পলিটিক্যাল অর্গানাইজেশন হয়ে যাচ্ছে। বণিকের মানদণ্ড পরিণত হচ্ছে শাসকের রাজদণ্ডে, কবিগুরু রবি ঠাকুরের ভাষায়। তো এই সময় তারা মূলত 3টে বড় ক্ষেত্রে কাজ করতে শুরু করে। একটা হচ্ছে কলকাতা ক্ষেত্র, একটা মাদ্রাস ক্ষেত্র, একটা বোম্বাই ক্ষেত্র। এই কলকাতা ক্ষেত্র, মাদ্রাস ক্ষেত্র এবং বোম্বাই ক্ষেত্র, এই 3টে বড় ক্ষেত্রে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা কাজ করতে শুরু করেছিল, এই ক্ষেত্রগুলোকে বলা হচ্ছিল প্রেসিডেন্সি। কলকাতা প্রেসিডেন্সি, ক্যালকাটা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি।
প্রাইমারিলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রেসিডেন্সিগুলোতে একটা করে গভর্নর জেনারেল নিয়োগ করেন এবং পরে এই 3টে গভর্নর জেনারেলের মাথায় একটা গভর্নরের মাথায় একজন গভর্নর জেনারেল, যিনি কলকাতা থেকে এই পুরো জায়গাটাকে শাসন করবেন, 3টে প্রেসিডেন্সি থেকে শাসন করবেন, 3টে প্রেসিডেন্সিতে একটা করে জেনারেল রাখেন, পরে একটা গভর্নর জেনারেল রাখেন, বোঝা গেল, মূল, যিনি কলকাতা থেকে পুরোটাকে শাসন করবেন। এগুলো তোমরা ইতিহাসে পড়বে। এবং সেই সময় থেকে কলকাতার গুরুত্বটা বাড়তে শুরু করে। কলকাতার গুরুত্ব বাড়ছে, মুঘলরা ডাউনফল করছে, ওরা পলিটিক্যালি জায়গা নিচ্ছে, দেশ শাসন করছে, ব্যবসা বড় হচ্ছে। এই সময় থেকে কিন্তু তাদের যে টাকা পুঁজি তারা নিয়ে এসেছিল তার থেকেও বেশি বেশি টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দরকার হতে শুরু করলো। ওরা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড থেকে একটা কনসেপ্ট নিয়ে এসেছিল যেটাকে বলা হতো এজেন্সি হাউস। প্রাইমারিলি এই এজেন্সি হাউস ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে দেশীয় কিছু মানুষের কাছ থেকে, মহাজন গোছের মানুষের কাছ থেকে টাকা ধার নিত, আবার কাউকে কাউকে টাকা ধারও দিত, ঋণ দিত, অর্থাৎ একটা ব্যাংকের মতো কাজ করতে শুরু করেছিল। কিন্তু ফুল ফেজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনও ব্যাংক তৈরি করেনি। ইট ওয়াজ দ্য ফরাসি ব্যবসায়ী 1770 খ্রিস্টাব্দ নাগাদ ভারতবর্ষে প্রথম ফুল ফেজড ব্যাংক তৈরি করে। এই প্রথম ফুল ফেজড ব্যাংক 1770 খ্রিস্টাব্দে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি নামক একটা ফরাসি কোম্পানি ভারতবর্ষে যে ব্যাংকটা তৈরি করে তার নাম ব্যাংক অফ হিন্দুস্তান। অ্যান্ড ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা 1770 খ্রিস্টাব্দে ভারতবর্ষের কলকাতায় স্থাপিত হয়, ইট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। কিন্তু প্রথম ব্যাংক খুব টাকা পয়সা নিয়ে তারা আরম্ভ করলো, কিন্তু ভারতীয়দের তো ব্যাংকিং সিস্টেমের সঙ্গে ওই আমার দাদুর মতো, না ব্যাংকের একে কী লাভ যদি মেরে দেয়। সেই জন্য তারা করলো কি, ব্যাংককে বিশ্বাস করলো না এবং তার ফলে নতুন কনসেপ্ট ভারতবর্ষে না চলার জন্য খুব তাড়াতাড়ি তারা পাতিতাড়ি গুটিয়ে চলে গেল। কিছুদিনের মধ্যেই ব্যাংক অফ হিন্দুস্তান বন্ধ হয়ে চলে গেল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাড়তে শুরু করলো, তাদের টাকার দরকার হতে শুরু করলো এবং তারা খুব ভীষণ রকমভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্যাংকের প্রয়োজন বোধ করতে শুরু করলো। এই সময় 1813 নাগাদ তোমরা জানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শেষ হয়ে গেছে। অর্থাৎ 1813 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের পার্লামেন্ট বা রাজা রানী তারা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবে, এই মনোপলি কিন্তু তারা খতম করে দিয়েছে। অন্যান্য ইউরোপীয় কোম্পানি এবং ইংল্যান্ডের কোম্পানিও ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়াতে ব্যবসা করতে শুরু করেছে। তো যেহেতু আরও অনেক কোম্পানি এসেছে, সেই জন্য টাকার নিডটা আরও বেশি করে হতে শুরু করলো। সেই জন্য প্রাথমিকভাবে 1806 নাগাদ ক্যালকাটা ব্যাংক অফ ক্যালকাটা প্রতিষ্ঠা করেন। ইট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক বাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরে 1840 খ্রিস্টাব্দে ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠিত হয়। 1843 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ম্যাড্রাস প্রতিষ্ঠা হয়। এই ব্যাংকগুলো 6-7 মাস পর্যন্ত টাকা ধার দিত, 6 মাসের মধ্যে অবশ্য টাকা ফিরিয়ে নিত, কিন্তু মোটামুটি 6 মাস পর্যন্ত দেশীয় বণিকদের টাকা ধার দিচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। একটা ব্যাংক হিসাবে তারা কিন্তু রীতিমতো ফেমাস হতে শুরু করেছিল। মূলত ক্যালকাটা ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ ম্যাড্রাস, এই 3টেকে বলা হতো প্রেসিডেন্সি ব্যাংক। কিন্তু তারপরে আরও ব্যাংকের দরকার পড়লো, তার কারণ ব্যবসা আরও বাড়ছে, টাকার আরও দরকার। এই যে আরও ব্যবসা দরকার হচ্ছে, আরও টাকার দরকার হচ্ছে, ব্যাংক আরও চাই। এই সময় 1860 খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডের পার্লামেন্ট একটা আইন পাশ করে যার নাম জয়েন্ট ক্যাপিটাল কোম্পানি অ্যাক্ট। তোমরা জানো 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শেষ হয়ে গেছে। অনেক কোম্পানি তখন ভারতবর্ষে ব্যবসা করে, ইউরোপিয়ান কোম্পানি। 1860 সালের জয়েন্ট ক্যাপিটাল কোম্পানি অ্যাক্ট তাদেরকে এই উৎসাহ দিল যে যদি তোমাদের দরকার হয়, অনেকে কোম্পানিগুলো একসঙ্গে মিলে ক্যাপিটাল জড়ো করে অনায়াসে তোমরা একটা ব্যাংক খুলতেই পারো। সো অন দ্য বেসিস অফ দিস অ্যাক্ট, 1860-এর জয়েন্ট ক্যাপিটাল কোম্পানি অ্যাক্টের বেসিসে অন্যান্য যারা কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, রাদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা মিলে প্রথম নন প্রেসিডেন্সি ব্যাংক খুলল। মানে প্রেসিডেন্সি কলকাতা, বোম্বে এবং মাদ্রাসের বাইরে একটা ব্যাংক খুলল। 1865 খ্রিস্টাব্দে প্রথম এই নন প্রেসিডেন্সি ব্যাংকের নাম ছিল এলাহাবাদ ব্যাংক। সো এলাহাবাদ ব্যাংক ইজ দি ফার্স্ট নন প্রেসিডেন্সি ব্যাংক ইন ইন্ডিয়া। একই সময়ে কাছাকাছি সময়ে আয়ুধ কমার্শিয়াল ব্যাংকও তৈরি হয়েছিল। আয়ুধ বা অযোধ্যা কমার্শিয়াল ব্যাংকের একটা ফিচার আমি তোমাদেরকে বলি, যদিও এর সমস্ত ক্যাপিটাল ইন্ডিয়ানদের ছিল না,
কিন্তু 100% ম্যানেজমেন্টটা 100% কিন্তু ইন্ডিয়ানরা সামলাতো। ক্যাপিটাল ইন্ডিয়ান নয়, ক্যাপিটাল ইন্ডিয়ান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পরে বলছি। আয়ুধ কমার্শিয়াল ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংক যেখানে ম্যানেজমেন্টটা পুরোপুরি ভারতীয়রা কন্ট্রোল করতো, কিন্তু ক্যাপিটালটা ইউরোপিয়ানদের, সবটা ভারতীয়দের নয়। এই সময় পরপর আরও অনেকগুলো নন প্রেসিডেন্সি ব্যাংক তৈরি হয়। তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য 1894 খ্রিস্টাব্দে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তৈরি হয়। ইট ইজ দ্য ফার্স্ট ফুল ফ্লেজড ইন্ডিয়ান ব্যাংক ইন রিয়েল সেন্স। লালা লাজপত রায়ের উৎসাহে এই ব্যাংক তৈরি হয়েছিল এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম ভারতীয়দের মূলধনে, ভারতীয়দের দ্বারা পরিচালিত, প্রকৃত অর্থে ভারতীয় একটা ব্যাংক। তখন দেখো 1894 সালে এই ব্যাংক প্রতিষ্ঠা হলে আরও অনেক নন প্রেসিডেন্সি ব্যাংক একের পর এক তৈরি হচ্ছিল, ভালোই চলছিল। তো ব্যাংক কী করে? ব্যাংক মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, সেই টাকাটা কোম্পানিদেরকে ধার দেয়। মানুষের কাছ থেকে নেওয়ার সময় বলে তোমাকে 4% সুদ দেবো, কোম্পানিকে 20%, 12%, 14%, 20% ধার দেয়, বাকি যে পার্সেন্টেজটা হলো সেটা ব্যাংকের লাভ থাকে। তো এই সময় যেহেতু রিজার্ভ ব্যাংকের অস্তিত্ব ছিল না, অর্থাৎ কী করতো কি, যে টাকাটা নিত তাদের ম্যাক্সিমামটাই ধার দিয়ে দিত। এই যে একদিকে টাকা আসছিল, একদিকে ধার দিচ্ছিল, টাকা আসছিল, ধার দিচ্ছিল, ভালোই চলছিল, কিন্তু রিজার্ভ করে রাখছিল না। তার কারণ সেই সময় রিজার্ভ ব্যাংকের কোনো অস্তিত্বই ছিল না। যদি এরকম কোনো কন্ডিশন হয়, সব খরিদ্দারগুলো যে বলে না আমি যে টাকাটা জমা রেখেছিলাম আমার টাকা আমায় ফেরত দিয়ে দাও, তাহলে মুশকিলে পড়ে যাবে। কিন্তু রিজার্ভ নেই কিছু, যা টাকা নিচ্ছে ধার সে টাকা আবার ব্যাংক কোম্পানিকে ধার দিয়ে দিচ্ছে। এইরকম কন্টিনিউয়াসলি প্রসেসে চলছিল। কিন্তু 1914 খ্রিস্টাব্দে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাওয়াতে ভারতীয়দের মনে একটা ভয় ঢুকে গেল যে আদতেও ইউরোপীয় সব ব্যাংক ট্যাঙ্কে আমি টাকা পয়সা রেখেছি, ইংল্যান্ড যদি যুদ্ধে হেরে ফেরে যায় তো টাকা তো আমার সব ফরফিট হয়ে যাবে। তারা ব্যাংকে গিয়ে বললো আমাদের টাকা দাও। সব যারা ব্যাংকে টাকা রেখেছিল তারা সবাই মিলে ব্যাংকে গিয়ে বলছে আমাকে টাকা দাও। একটা অস্বাভাবিক চাপ তৈরি হলো এবং এই চাপে পড়ে কিন্তু একের পর এক ব্যাংকগুলো বন্ধ হয়ে যেতে শুরু করলো। নন প্রেসিডেন্সি ব্যাংক যাদের ওপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ছিল না, সেগুলো আগে বন্ধ হলো। এই সময় প্রেসিডেন্সি ব্যাংকের ওপরেও কিন্তু একটা চাপ তৈরি হয়ে গেল। প্রেসিডেন্সি ব্যাংকের ওপরেও এমন চাপ তৈরি হয়ে গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সামলাতে পারছে না, তখন এই তিনটে ব্যাংক, ক্যালকাটা প্রেসিডেন্সি ব্যাংক, বোম্বাই প্রেসিডেন্সি ব্যাংক এবং মাদ্রাস প্রেসিডেন্সি ব্যাংক, তিনটে ব্যাংককে একত্র করে 1921 খ্রিস্টাব্দে তিনটে ব্যাংক প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিত করে 1921 খ্রিস্টাব্দে তারা তৈরি করলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অবস্থার চাপে পড়ে এক জায়গায় হয়েছিল। সব ব্যাংকগুলো এক জায়গায় এসেছিল, কেন? ক্যাপিটালে ঘাটতি পড়ছিল। এই সময় যদিও বা ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া সামলে নিয়ে উঠেছিল, কিন্তু 1929 থেকে 1934 সাল নাগাদ, তুমি জানো, তোমরা নিশ্চয়ই জানো অর্থনীতির স্টুডেন্ট হিসাবে, পৃথিবীতে একটা গ্রেট ডিপ্রেশন আসে বা বিশ্বব্যাপী মন্দা আসে, যেটাকে গ্রেট ডিপ্রেশন বলা হয়। ইউএসএ থেকে শুরু হয়েছিল। 1929 থেকে ডিপ্রেশন, মন্দা এমনভাবে সারা পৃথিবীকে গ্রাস করতে শুরু করে, আবারও মানুষের মনে ভয় ঢুকে যায়। তারা আবারও ব্যাংকের কাছে গিয়ে বলে আমরা ব্যাংকে টাকা রাখবো না, আমাকে টাকা ফিরিয়ে দাও। আবারও একের পর এক ব্যাংক বন্ধ হয়ে যেতে শুরু করে। ইম্পেরিয়াল ব্যাংক, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা পর্যন্ত চাপে পড়ে যেতে শুরু করে। এই সময় ব্রিটিশ অর্থনীতিবিদরা ব্যাংকগুলোকে জিজ্ঞেস করে, কি হলো ভাই, কেন তোমাদের ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বলো। অর্থনীতিবিদরা একটা গবেষণা করে দেখে যে আসলে ব্যাংক যে টাকা জনগণের কাছ থেকে নিচ্ছে তার সবটাই দিয়ে দিচ্ছে, কোনো অংশটা রিজার্ভ করে রাখছে না। সেখানে যখন সবাই মিলে এসে টাকা চাইছে তখন আর টাকা দেওয়ার মতো টাকা থাকছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। এই সময় 1934 সাল নাগাদ, তখন ডিপ্রেশনটা, গ্রেট ডিপ্রেশন শেষ হয়ে গেছে, 1934 সাল নাগাদ ব্রিটিশরা ভাবলো না, আমাদের একটা আইন আনতে হবে যে প্রত্যেকটা ব্যাংক যেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের কাছে রিজার্ভ রাখে। দেখো রিজার্ভ ব্যাংকের কনসেপ্ট শুরু হচ্ছে 1934 সালে। যখন গ্রেট ডিপ্রেশন শেষ হয়ে গেছে, সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশরা একটা নিয়ম তৈরি করলো, একটা আইন পাশ করলো, যার নাম হচ্ছে নিউ অ্যাক্ট 1934, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। যেহেতু সমস্ত আইনই একটা সাল ধরে বলা হয়, এক্ষেত্রেও বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934।
এই রুলসে কি বলা হলো যে একটা রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে, সে অন্য ব্যাংকগুলোকে তদারকি করবে যাতে প্রত্যেকে কিছু টাকা নিজেদের কাছে রিজার্ভ রাখে, তারপরে বাকি টাকা কোম্পানিগুলোকে ধার দেয়, যাতে সবাই মিলে যদি ব্যাংকে যদি টাকা তুলে ফেলতে চায় তাহলে যাতে ব্যাংক চাপে না পড়ে। এবং এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 যেটা পাশ হলো, সেই অনুযায়ী 1935 খ্রিস্টাব্দে পাশ হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1935 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফাউন্ডেশন কিন্তু 1934 রিজার্ভ ব্যাংক অ্যাক্ট অনুযায়ী হয়েছিল। তো বুঝতেই পারছো, এইবার তো ডিপ্রেশন শেষ হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু 1935 পর বুঝতেই পারছো তখন ভারতীয়দের হাতে স্বাধীনতা ট্রান্সফার করার ব্যাপারগুলো শুরু হয়ে গেছে, এবং ইন দ্য মেইন টাইম 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন হয়ে যাওয়ার সময় তুমি জানো যিনি প্রধানমন্ত্রী হলেন তার নাম ছিল জওহরলাল নেহরু, অ্যান্ড জওহরলাল নেহরু কনসিডার্ড হিমসেলফ অ্যাজ এ সোশ্যালিস্ট। আমি একজন সমাজতন্ত্রী ঘোষিত নীতি ছিল তার। সেই জন্য তারা সমাজতন্ত্রের আদর্শে কিন্তু দেশটাকে গড়ে তুলতে চেয়েছিল। আর সমাজতন্ত্র বলে প্রাইভেটাইজেশনকে রাখা যাবে না, সব কিছু প্রাইভেটাইজেশনকে বন্ধ করে ন্যাশনালাইজেশন করতে হবে। এই যে জওহরলাল নেহরু সোশ্যালিস্টিজম কনসেপ্ট, সেই কনসেপ্ট থেকে আরবিআইকে, যেটা কিন্তু তখনও প্রাইভেট ছিল, 1935 সালে যেটা ফাউন্ডেড হয়েছিল, সেই আরবিআইকে 1949 সালে একটা অ্যাক্ট পাস করা হয় যার নাম ব্যাংকিং অ্যাক্ট 1949। সেই ব্যাংকিং অ্যাক্ট 1949 অনুযায়ী জওহরলাল নেহরু তত্ত্বাবধানে মূলত ওই ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ন্যাশনালাইজেশনটা হলো, অর্থাৎ সরকারি ব্যাংকে পরিণত হলো। এইখানটাতে কিন্তু কোয়েশ্চেন আসতে হবে যে 1949 সালের আগে এই ব্যাংক কিন্তু সম্পূর্ণ সরকারি ছিল না। 1949 সালে এটা ন্যাশনালাইজেশন হলো। একটা হচ্ছে ব্যাংকিং অফ ইন্ডিয়া অ্যাক্ট 1949। এই সময় বুঝতেই পারছো ব্যাংকিং সেক্টরগুলোকে ক্রমশ ন্যাশনালাইজ করার চিন্তাভাবনা শুরু হলো। 1955 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক তো রিজার্ভ ব্যাংক, ভারত সরকার একটা নিজস্ব ব্যাংক তৈরিতে উদ্যোগী হলো। 1955 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সরকার নিজের একটা ব্যাংক তৈরি করলো। অ্যাকচুয়ালি নিজে তৈরি করলো না, অন্য ব্যাংকগুলোকে একসঙ্গে করলো। তার নাম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 3টে প্রেসিডেন্সি ব্যাংক এক জায়গায় করে বানানো হয়েছিল। সেইটাকে ন্যাশনালাইজ করলো, এবং ন্যাশনালাইজ করার পর তার নাম দিল দেশের ব্যাংক, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ 3টে প্রেসিডেন্সি ব্যাংক, মনে পড়ছে, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রতিষ্ঠিত, সেইটাকে এক জায়গায় করে তৈরি হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে 1955 সালে ভারত সরকার ন্যাশনালাইজ করলো, জাতীয়করণ করলো। জাতীয়করণ করে তার নাম দিল এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেশের ব্যাংক। যদিও শুধু ইম্পেরিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করে ক্ষান্ত হয়নি, তার সঙ্গে এসবিআইয়ের 7টা অ্যাসোসিয়েট ব্যাংকও ছিল। এই 7টা অ্যাসোসিয়েট ব্যাংকের নাম যদি তোমায় জিজ্ঞেস করে বলে দিই, স্টেট ব্যাংক অফ বিকানির, স্টেট ব্যাংক অফ জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ ইন্দোর, স্টেট ব্যাংক অফ মাইসুর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, স্টেট ব্যাংক অফ ত্রিবাঙ্কুর। ওকে, এই ব্যাংক যে 7টা ব্যাংক, এই 7টা ব্যাংককে কিন্তু অ্যাসোসিয়েট ব্যাংক হিসাবে স্টেট ব্যাংকের সঙ্গে জুড়ে তারপরে ন্যাশনালাইজ করা হয়েছিল। 2009 সালে এর সঙ্গে ইন্দোর ব্যাংক অফ ইন্দোর যোগ হয়। 2008 সালে ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র এর সঙ্গে যোগ হয়। আমি তখন 8টা বলে ফেলেছি। সৌরাষ্ট্র ব্যাংক অফ সৌরাষ্ট্রটা, এসবিআইটা কিন্তু 2008 সালে যোগ হবে। সরি, হ্যাঁ, তখন ওখানে 8টা বলা হয়ে গেছে, 2008 সালে যোগ হবে। যাই হোক, এই সমস্ত স্টেট ব্যাংকগুলোকে একসঙ্গে নিয়ে একটা বড় ব্যাংক, সরকারি ব্যাংক তৈরি হয়, যার নাম কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 2017 সালে স্টেট ব্যাংকের সঙ্গে আরও 5টা ব্যাংক প্লাস ভারতীয় মহিলা ব্যাংকে যুক্ত করে নেওয়া হয়, এবং 2017 সালের পর থেকেই এসবিআইটা এত বড় ব্যাংক হয়ে যায় যে দুনিয়ার প্রথম 15টা ব্যাংকের নামের লিস্টের মধ্যে এসবিআইয়ের নাম আসতে শুরু করে। এখনও কিন্তু আসে। দুনিয়ার মোস্ট পপুলার ক্যাপিটালিস্ট 15টা ব্যাংকের মধ্যে আমাদের ইন্ডিয়ার এসবিআই রয়েছে। ওকে, যাক, এরপরে জওহরলাল নেহরুর পরে ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী 1969 খ্রিস্টাব্দে। 1969-এ তিনি আরও 14টা ব্যাংককে ন্যাশনালাইজ করেন।
14 bank was nationalized during the time of Indira Gandhi. এই 14টা ব্যাংক কারা? এই 14টা ব্যাংক যার ক্যাপিটাল 50 কোটি টাকার বেশি, এই রকম 14টা ব্যাংক নিয়ে ইন্দিরা গান্ধী তাদেরকে ন্যাশনালাইজ করে নেয়, অর্থাৎ সরকারি ব্যাংকে পরিণত করে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এগুলো উল্লেখযোগ্য ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিন্ডিকেট ব্যাংক অফ ইন্ডিয়া, সিন্ডিকেট ব্যাংক যেটাকে বলা হয়, ব্যাংক অফ বরোদা, ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, দেনা ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র। এই 14টা ব্যাংকে 1969 সালে ইন্দিরা গান্ধী একবারে ন্যাশনালাইজ করে ফেলে, জাতীয়করণ করে ফেলে। সেখানেই থেমে থাকেনি, পরবর্তীকালে 1980 খ্রিস্টাব্দে আরও 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করা হয় যাদের ক্যাপিটাল 200 কোটি টাকার বেশি। এই 6টা ব্যাংক কী ছিল? আন্ধ্রা ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, বিজয়া ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অ্যান্ড কমার্স, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং বুঝতে পারছো 1993 খ্রিস্টাব্দে এর সঙ্গে মার্জ হয়ে গেল, নিউ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে অ্যাকচুয়ালি পরবর্তীকালে মার্জ হয়ে গেছিলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মানে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া পরবর্তীকালে 1993 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে গেছিলো। তো এবার সব কিছু ঠিকঠাক চলছিল 1980 সালের পরবর্তীতে। কিন্তু তারপরে 1991 খ্রিস্টাব্দে এবার উল্টো পথে দেশ হাঁটতে শুরু করলো। সেই সময় একটা রিফর্ম হলো, বিরাট আর্থিক রিফর্ম, যেটাকে বলা হয় লিবারাইজেশনস, তাই তো, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এলপিজি থিওরি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। সেই থিওরিটা আমি অন্য কোনো এক সময় বলবো। সেই সময় আমাদের ভারতের অর্থমন্ত্রী মনমোহন সিং, ফাইন্যান্স মিনিস্টার, প্রধানমন্ত্রী হচ্ছেন পিভি নরসিমহা রাও, উদার নৈতিক চিন্তাভাবনা করতে শুরু করলেন। তারা বললেন যে না, এবার একটু প্রাইভেট ব্যাংক করতে হবে, প্রাইভেট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, কম্পিটিশন বাড়ুক, প্রাইভেট ব্যাংক আসুক, লাইসেন্স দিতে হবে। এই চিন্তা ভাবনা থেকে এম নরসিমহা, ইনি একজন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ছিলেন, তার নেতৃত্বে 1991 খ্রিস্টাব্দে এম নরসিমহা কমিটি গঠিত হয়। এবং এই এম নরসিমহা কমিটি বলে যে রিজার্ভ ব্যাংকের একটা সেকেন্ড শিডিউল করো। রিজার্ভ ব্যাংকের ফার্স্ট শিডিউলে কি সমস্ত সরকারি ব্যাংক ছিল, সেকেন্ড শিডিউলে করো বেসরকারি বা ফুল প্রাইভেট ব্যাংক, যেখানে সরকারের কোনো রকম এখতিয়ার থাকবে না, এরকম ব্যাংক তৈরি করার জন্য পারমিশন দিল। প্রথম দিকে 10টা প্রাইভেট ব্যাংক, অর্থাৎ সেকেন্ড শিডিউলে রয়েছে আরবিআইয়ের, এরকম ব্যাংকের অনুমতি দিল নরসিমহা কমিটি। এই ব্যাংক 10টা ব্যাংকগুলোর মধ্যে কী কী ছিল? আইসিআইসিআই, এইচডিএফসি, সব প্রাইভেট ব্যাংক। দেখো, ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, যেটা 2007 সালে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউটিআইয়ের নাম পরিবর্তন হয়ে হয় অ্যাক্সিস ব্যাংক। ওকে, আইডিবিআই, ইন্দাস ব্যাংক, আইএনডি, ডিসিবি, ওকে, টাইমস ব্যাংক, যেটা পরবর্তীকালে এইচডিএফসির সঙ্গে এক হয়ে যাবে, গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, যেটা ওবিসি ব্যাংকের সঙ্গে পরবর্তীকালে এক হয়ে যাবে, এমনকি ব্যাংক অফ পাঞ্জাব, যার সঙ্গে মিশে যাবে পরে সেঞ্চুরিয়ান ব্যাংক, অ্যান্ড সেঞ্চুরিয়ান ব্যাংক পরবর্তীকালে মিশে যাবে এইচডিএফসির সঙ্গে। ওকে, এই ব্যাংকগুলো কিন্তু প্রাইভেট ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করলো। এম নরসিমহা কমিটি তাদেরকে পারমিশন দিল, লাইসেন্স দিল। এই সময় আরও একটু সময় যখন এগোলো 1998 খ্রিস্টাব্দে এম নরসিমহা কমিটি সেকেন্ড টাইম আবার গঠিত হলো এবং তারা রিকমেন্ড করলো যে 2003 থেকে 2004-এর মধ্যে আরও 2টো ব্যাংককে তারা অনুমোদন দিল। একটা ব্যাংক হচ্ছে ইয়েস ব্যাংক, আর একটা ব্যাংক হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। 2013 সালে, যদিও সেই সময় এম নরসিমহা বেঁচে ছিলেন কিন্তু বয়স হয়েছেন, একটা নতুন কমিটি গঠন হলো, বিমল জালান কমিটি। বিমল জালান অবশ্যই একজন এক্স গভর্নর ভারতের। তিনি আরও কয়েকটা ব্যাংকের অনুমতি দিলেন, একটা ব্যাংকে অনুমতি দিলেন অবশ্য, কিন্তু অনেকে অ্যাপ্লাই করে রেখেছিলেন, কিন্তু 2টো ব্যাংকে তিনি অনুমতি দেন। একটা হচ্ছে আইডিএফসি ব্যাংক, আর একটা আমার ভীষণ ফেভারিট বন্ধন ব্যাংক। 2018 থেকে বন্ধন ব্যাংক 2013 থেকে এটা স্টার্ট হয়ে যায়, অনুমতি পায়। কিন্তু বিমল জালান কমিটি একটা রেকমেন্ড করেছিল যে
সেই সময় বিমল জালান কমিটির কাছে একটা অ্যাপ্লিকেশনস করেছিল পোস্টাল ইন্ডিয়ান পোস্ট। তারা বলেছিল আমরা ব্যাংক হব। তো তারা পেমেন্ট ব্যাংক হিসেবে কাজ শুরু করেছিল, যদিও বিমল জালান বলেছিল যদি পোস্টাল সিস্টেম ব্যাংকে কাজ করে তাহলে তার থেকে ভালো কিছু আর হয় না, কারণ সমস্ত গ্রামে গ্রামে পোস্ট অফিস রয়েছে, সবগুলোকে যদি ব্যাংকে ট্রান্সফার করা যায় তো তার থেকে ভালো কিছু হয় না। সেই জন্য তা একটা অনুমতি দিয়েই রেখেছিল। 2018 সাল থেকে কিন্তু পোস্ট অফিস ফুল ফ্লেজড ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে গেছে। তো 2018 অবধি আমি বললাম, 2018 থেকে 20 মধ্যে ব্যাংকিং সেক্টরে নতুন কিছু সেই অর্থে তথ্য নেই। এরপরে যদি নতুন কোনো তথ্য আসে নতুন ভিডিওতে আবার তার সঙ্গে সংযোজনটা করা হবে। সো দিস ইজ দ্য টোটাল স্টোরি অফ দ্য ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম। তার হিস্ট্রিটা আমি তোমাদেরকে বললাম, আশা করি ভালো লেগেছে। এই রকম ক্লাস যদি পেতে ইচ্ছে হয় তাহলে আমাদের নতুন ব্যাচ ফর WBCS স্টার্ট হয়েছে, ইউ ক্যান জয়েন দেয়ার। অনায়াসে সেখানে জয়েন করে যেতে পারো নিশ্চিন্তে। সপ্তাহে 6 দিন ক্লাস, 12টা ক্লাস, PDF ইংলিশ অ্যান্ড বেঙ্গলি নোটস, ডেইলি মক টেস্ট, উইকলি মক টেস্ট, মান্থলি মক টেস্ট, সমস্ত কিছু হবে। আমার গাইডেন্সটা পাওয়া যাবে। যদি মনে হয় সুজিত স্যার ভালো পড়ায়, সুজিত স্যারের আন্ডারে থাকতে হবে, অন্যান্য টিচাররাও ভালো পড়ায়, তো ইউ আর ওয়েলকাম ইন আওয়ার নিউ ব্যাচ। ওকে, যেটা বলি না, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, আই রিকোয়েস্ট ইউ। আর যদি ইচ্ছে হয় ভালো লাগে ভিডিওটা তাহলে একটা কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার ভালো লেগেছে বা স্যার একদম ভালো লাগে নেই, যা খুশি। খুব ভালো থাকো। নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। আপাতত এ পর্যন্তই। ভালো থাকো। টাটা, বাই।